হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গল। দেখো, এখন আমরা সবাই, এটা আমাদের কাছে সত্যি কথা যে সকালে ব্রেকফাস্টের গল্প হয়ে গেছে বাঙালির এসএসসি দুর্নীতি, এবং বিকেল বেলায় চপ মুড়ি খেয়ে টিফিন করার টাইমেও এটা গল্পের মেন বিষয় হয়ে গেছে এসএসসি দুর্নীতি। আমরা সবাই জানি সুপ্রিম কোর্ট বলেছে দুর্নীতি হয়েছে, এবং সেটা এতটাই বৃহত্তর পরিমাণে হয়েছে, মানে শুধু দুর্নীতি হয়েছে তা নয়, এবং এতটাই বৃহত্তর পরিমাণে হয়েছে যে যেটার মধ্যে যোগ্য আর অযোগ্যদেরকে আলাদা করা যায়নি। সুপ্রিম কোর্ট বলেছে এই দুর্নীতিতে যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে না, এটাই তো বলেছে সুপ্রিম কোর্ট। আলাদা করা যায়নি কেন না, এত বড় লেভেলে দুর্নীতিটা হয়েছে। মেনে নিলাম আমরা রাজ্যবাসী, সুপ্রিম কোর্টের কথা মানতে হবে, আমরা চুপচাপ রাজ্যবাসী মেনে নিলাম। এই মেনে নেওয়ার ফলে কি ফলাফল হলো না, 26,000 লোকের চাকরি চলে গেল। এবারে ভাবো, যার চাকরি গেল তার পরিবারে মিনিমাম 3-4 জন লোক আছে, তাহলে 26,000 ইন্টু 3-4 জন করে দেখো, 3-4 জন 4 জন করে দেখো, মানে প্রায় 26,000 লোক নয়, প্রায় তার মানে 10 গুণ বেশি লোকের সংসারে হঠাৎ করে তাদের জীবনে বিপদ নেমে এসছে রাতারাতি একটা রায়। এবার সুপ্রিম কোর্টকেও তো পুরোপুরি দোষ দেওয়া যাচ্ছে না, কারণ কোর্ট তো বলেছিল যে তোমরা তদন্ত করে যোগ্য আর অযোগ্যদের লিস্ট বার করে দাও। সে যে কারণেই হোক লিস্ট বার করা হয়নি। আমি না এখন ওই তর্কে যাব না কারা দোষী। রাজ্য সরকার তাহলে কি করছে বলুন, মুখ খুলুন, অনেকেই বলবে। তো আমি বলছি, আমি এর আগেও বহু ব্যাপারে মুখ খুলেছি। আমাদের রাজ্যের বাঙালিরাই অনেক ব্যাপারে আমরা মুখ খুলতে চাই না বা পারি না বা পেরে উঠি না। তো আমি সমস্ত কিছু সাইডে সরিয়ে রেখেই বলছি, কার দোষ? রাজ্য সরকারের? কার দোষ? এসএসসি? কার দোষ আমাদের যে নিয়োগ প্রক্রিয়া করেছে, চালিয়েছে এসএসসি চেয়ারপারসনের আন্ডারে থাকা কমিটি তার, নাকি আমাদের এডুকেশন মিনিস্টারের, নাকি সুপ্রিম কোর্টের? সুপ্রিম কোর্ট তো সাথেও নেই, পাঁচেই নেই। সুপ্রিম কোর্ট চেয়েছে ভারতের নাগরিক, পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে পড়ছে, তো সবার সমান একটা জায়গা হোক, সমান অধিকার সবাই পাক। তো এই যে 26,000 চাকরি গেল, এতে মৃত্যু তুল্য, মারা যাওয়ার মতন একটা যন্ত্রণা কারা আছে? যাদের চাকরি গেছে। চাকরি হারারাই বুঝতে পারবে, যার চাকরি গেছে সে ছাড়া আমি তুমি বুঝতে পারবো না, আমি তুমি বুঝতে পারবো না। তো আজকের এই বক্তব্যটা আমার তাদের জন্য যাদের চাকরি গেছে। প্রথমেই বলি, অনেক অনেক সমবেদনা আমাদের তরফ থেকে, টেক্সটবুক বেঙ্গলের তরফ থেকে আপনাদের প্রতি। শুনতে খুব খারাপ লাগবে জিনিসটা, যে ওরকম সমবেদনা দিয়ে কি হবে ম্যাডাম, তাই না? সত্যি এটা শুনতে ভালো লাগছে না। সমবেদনা, পাশে আছি, পাশে থেকে বা সমবেদনা জানিয়ে কি হবে? আলটিমেটলি যা ক্ষতি হওয়ার সেটা তো ওনাদেরই হলো, আপনাদেরই হলো। একদম নিশ্চিতভাবে আপনাদের ক্ষতি হয়েছে। আপনাদের এতগুলো মূল্যবান 9 বছর চলে গেছে। হয়তো আপনারা কখনো ভেবেছিলেন 9 বছর চাকরি, সরকারি চাকরি, সরকারি চাকরি তো যায় না। কেউ হয়তো লোন নিয়েছেন, একটা বাড়ি করছেন, বাবা মাকে বাড়িতে রাখবেন। কেউ হয়তো লোন নিয়েছেন, বাচ্চা কাচ্চা আছে আপনার, তাদের এডুকেশনের জন্য। কেউ হয়তো লোন নিয়েছেন বোনের বিয়ে দেওয়ার জন্য। সে মহিলা হোক বা পুরুষ হোক, যেই রোজগারটা করতেন তাদের আন্ডারে তাদের সংসার চলতো আপনাদের। তো আমি আবারও বলছি, আমি সমবেদনা জানাচ্ছি, আমি সহমর্মী, আপনাদের পাশে আছি। কিন্তু ওই যে আমি পাশে আছি বা আমি সহমর্মী, এই কথাটা আপনাদের খুব একটা এখন ভালো লাগবে না। তো যাকে আপাতত কার দোষ কার ভুল এই বিচার না করে, যখন অলরেডি সবাই আমরা এই যন্ত্রণায় জ্বলছি যে 26,000 লোকের চাকরি চলে গেছে, এটা তো একটা বিশাল বড় যন্ত্রণা। বাংলার মানুষের কাছে একটা এর থেকে বড় কালো দাগ আর হতে পারে না গতকালকের দিনটা। তো কোর্ট ফাইনালি কি বলছে যে কি করতে পারা যাবে? তো বলছে কারা যোগ্য আর কারাই বা অযোগ্য। তো আমরা তো কোনো হিসাবে বার করতে পারবো না ভাই কারা যোগ্য আর কারা অযোগ্য। টিভিতে দেখা যাচ্ছে
ইউনিভার্সিটির টপার, তারও চাকরি চলে গেছে, সে গোল্ড মেডেলিস্ট পেয়েছে রাষ্ট্রপতির হাত থেকে, তারও চাকরি চলে গেছে। যে ছেলেটি বা যে মেয়েটি, যে ভদ্রমহিলা বা যে ভদ্রলোকের বাড়িতে সন্তান আছে, তারা কোনো রকম দুর্নীতি করেনি, তারা আজীবন ভালোভাবে স্কুলে পড়াশোনা করেছে, কলেজে পড়াশোনা করেছে, পরীক্ষা দিয়েছে, ইন্টারভিউ দিয়েছে, তারপরে তাদের নিয়োগ হয়েছে, তাদেরও চাকরি চলে গেছে। তাহলে আমরা কি কেউ যারা বিচার করব কে যোগ্য বা কে অযোগ্য? সুপ্রিম কোর্ট বলছে আমরা বার করতে পারছি না কে যোগ্য কে অযোগ্য, তাহলে আমরা তো চুনোপুটি, আমরা কি করে পারবো? তাই কারা যোগ্য, কার কি লিস্ট দিয়ে দেওয়া উচিত ছিল, এগুলো বড্ড সময় নষ্টকর ব্যাপার স্যাপার। নেক্সট বক্তব্যে আসি, ফাইনালি তাহলে সুপ্রিম কোর্ট কি বলছে? কারণ সুপ্রিম কোর্ট কি বলছে এটার উপরে ডিপেন্ড করে আজকে আপনাদের বক্তব্য বা আপনাদের পরবর্তী জীবন। যাদের চাকরি গেছে আমি তাদের কথাই বলছি, আপনাদের পরবর্তী জীবন অথবা আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কিরকম হবে। তো সুপ্রিম কোর্ট বলছে 3 মাসে নিয়োগ করতেই হবে এবং দ্রুত নিয়োগ করতে হবে। এবার আজকেই এসএসসি চেয়ারপারসন একটা কথা বলছে। এসএসসি চেয়ারপারসন কি বলেছে? যে দেখুন 3 মাসে নিয়োগ সম্ভব নয়। এদিকে সুপ্রিম কোর্ট বলেছে 3 মাসে নাকি নিয়োগ করতে হবে, যত দ্রুত সম্ভব নিয়োগ করতে হবে। অথচ আজকেরই প্রেস কনফারেন্সে এসএসসি চেয়ারপারসন সাহেব বললেন কি 3 মাসে সম্ভব তো নয়, আমরা আমাদের আইনজ্ঞদের সাথে কথা বলবো। স্যার আপনারা কথা বলুন, আমাদের তাতে অসুবিধা নেই, কিন্তু সত্যি নিয়োগটাও দ্রুত করুন। কারণ একটা মানুষের মানে এক রাতে তাদের গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, তাদের গোটা দুনিয়া উজড়ে গেছে। তো প্লিজ একটু দ্রুত করুন। 3 মাসে সম্ভব না, প্লিজ সম্ভব করুন। কারণ কোর্টও আপনাদেরকে বলছে, আমাদেরকে বলছে দ্রুত করতে। ভালো। আর একটা কথা কোর্ট বলেছে, আপনাদের মধ্যে যদি কেউ এর আগে অন্য কোনো সরকারি সংস্থায় ছিলেন বা সেই চাকরি ছেড়ে এসছেন, তাদেরকে সেই সরকারি অর্গানাইজেশনকে ফেরত নিতে হবে। মানে ধরুন আজকে আপনারা স্কুল সার্ভিসে আছেন বা গ্রুপ সি তে আছেন বা গ্রুপ ডি চাকরিতে আছেন। ধরুন এর আগে আপনারা এসএসসি তে ছিলেন না, এসএসসি গ্রুপ সি তে ছিলেন না বা গ্রুপ ডি তে ছিলেন না বা শিক্ষক ছিলেন না, কিন্তু আপনারা ইরিগেশন ডিপার্টমেন্টে ছিলেন, অথবা আপনারা কোনো ব্যাংকিং সেক্টরে ছিলেন, অথবা আপনারা রাজ্য সরকারের যে কোনো পূর্ত বিভাগ হোক, যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন হোক, কোনো না কোনো বিভাগে ছিলেন। আমি বলছি না অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন বা অফিসার ছিলেন, আমি বলতে চাইছি কোনো না কোনো জায়গায় হয়তো কাজ করতেন। সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে যাদের চাকরি গেল তারা আগে যে সরকারি সংস্থায় কাজ করত সেখানে তাদেরকে ফেরত নিতেই হবে, সেখানে ফেরত যেতেই হবে। তো আপনাদের মধ্যে যদি কেউ এরকম থেকে থাকেন যে যারা এর আগে অন্য কোনো সরকারি সংস্থায় কাজ করতেন, তাহলে আপনাদের ভবিষ্যৎটা নিশ্চিত, আপনারা ফেরত চলে যেতে পারেন। সুপ্রিম কোর্টের অর্ডার আছে, আপনাদেরকে নিতেই হবে। বাট শর্ত এটাই, যদি আপনারা কোনো সরকারি সংস্থায় কাজ করতেন তো। এবার যাদের কাছে এটাই প্রথম চাকরি, যারা শিক্ষক প্রথম চাকরি এটাই পেয়েছেন, যারা গ্রুপ সি প্রথম চাকরি এটাই পেয়েছেন, যারা গ্রুপ ডি প্রথম চাকরি এটাই পেয়েছেন, তাদের কি বলছে? তাদেরকে বলছে 3 মাসে বা যত দ্রুত সম্ভব নিয়োগ করতে হবে। এবার আমি কিছু ইউটিউব চ্যানেলে দেখছি কারা কারা পরীক্ষা দিতে পারবে বলে, মানে বলা হচ্ছে তাহলে কারা পরীক্ষা দিতে পারবে, কারা দিতে পারবে পরীক্ষা। এবং সেখানেও বলা হচ্ছে যে সবাই সবাই নাকি পরীক্ষা দিতে পারবে। না, সবাই পরীক্ষা দিতে পারবেন না, সবাই পরীক্ষা দিতে পারবেন না। অনেক ইউটিউব চ্যানেলে বলা হচ্ছে এই তো পশ্চিমবঙ্গ সরকার, রাজ্য সরকার আমাদের ভ্যাকেন্সি নিয়ে চলে এলো, এবারে এতগুলো লোক পরীক্ষা দিতে পারবে। ভুল, তারা দিতে পারবেন না। বলা হচ্ছে 2016 সালের এই পরীক্ষা আলটিমেটলি বলা হচ্ছে মিনিমাম 16-18 লক্ষ লোক পরীক্ষায় বসেছিল, 16-18 লক্ষ লোক পরীক্ষায় বসেছিল এই এসএসসি WBSSC তে। আবারও বলছি #WBSSC, বারবার বলছি #WBSSC, কারণ এর মতো দুর্নীতি খুবই কম দেখা যায়। তো তো যাই হোক, তো বলা হচ্ছে প্রায় মিনিমাম 16-18 লক্ষ লোক ফর্ম ফিল আপ করেছিলেন।
তো যারা পরীক্ষা দিয়েছিলেন তারাই একমাত্র পরীক্ষায় বসতে পারবে। যারা ফর্মটা ফিল আপ করেছিলেন বা পরীক্ষা দিয়েছিলেন, ধরুন ফর্ম ফিল আপ করেছিলেন, পরীক্ষা দেননি, তারাও পারবেন। যারা ফর্ম ফিল আপ করেছেন এবং পরীক্ষা দেননি তারাও পারবেন, আর যারা পরীক্ষা দিয়েছেন কোনো না কোনো ভাবে আপনাদেরকে আলটিমেটলি নিযুক্ত করা হয়নি, তারাও পারবেন। সব থেকে বেশি সাফার শিক্ষকরা করেছে ঠিকই, কিন্তু যারা গ্রুপ সিতে আছে বা যারা গ্রুপ ডিতে আছে তারা কি সাফার করছে না? তারাও সাফার করছে, তাদেরও সংসার আছে, তাদেরও স্ত্রী স্বামী পুত্র কন্যা বাবা মা সব আছে, তাই না? আমার একটাই বক্তব্য, এত ঝামেলার মধ্যে না গিয়ে, এত ঝামেলার মধ্যে না গিয়ে নিয়োগ তো করতেই হবে, সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে নিয়োগ করতে হবে। তো আমার একটাই বক্তব্য, নিজেদের সংসারের দিকে তাকিয়ে, নিজেদের সন্তানের দিকে তাকিয়ে, নিজেদের বাবা মায়ের দিকে তাকিয়ে বেঁচে থাকুন। প্লিজ এরকম কোনো পদক্ষেপ নেবেন না যাতে আপনার গোটা পরিবার ভেসে যায়। কিছুক্ষণ আগেই শুনছিলাম যে আর একজন রুম্পু সিং বলে একজন ভদ্রমহিলা, উনি সুইসাইড অ্যাটেম্প্ট করেছেন, বাট হসপিটালে আছেন, মারা যাননি উনি। বাট এরকম করবেন না, প্লিজ করবেন না। কারণ আপনি যদি সত্যি পরিবারের জন্য ভেবে থাকেন, আপনি এতদিন রোজগার করতেন, আজকে আপনাদের যদি কিছু হয়, আপনারা যদি ভেঙে পড়েন, আপনারা যদি মানসিকভাবে হেরে যান, তাহলে বাকি পরিবারটা কিভাবে দাঁড়িয়ে থাকবে? তারা তো সবাই আপনার পাশে, আপনার মুখের দিকে তাকিয়েই বেঁচে ছিল, তাই না? তো প্লিজ প্লিজ নিজেদেরকে মোটিভেটেড রাখুন। জীবনের সব থেকে খারাপতম সময়ের মধ্যে দিয়ে আপনারাও চলছেন, আমরাও চলছি। শুধু আপনারাও চলছেন তা নয়, কথাটা আপনারাও চলছেন এবং রাজ্যের আরো বেকার যুবক যুবতী তারাও সাফার করছে। আজকে হয়তো আপনাদের চাকরি চলে গেছে, কিন্তু এটাও ভাবুন এখনো লক্ষ লক্ষ ছেলে মেয়ে রাজ্য সরকারের যারা চাকরি পায়ওনি। আপনাদের তো চাকরি গেছে, প্রচুর আমাদের সমবেদনা, কিন্তু এটাও ভাবুন আপনাদেরই ভাই বোন, আমাদেরই ভাই বোন যারা বেকার যুবক যুবতী, তারাও চাকরি পায়নি, তাই না? তো প্লিজ নিজেদেরকে শক্তি রাখুন। আপনারা, আমি দেখছিলাম অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন, খুব স্বাভাবিক। এটা যদি আমি বলি আপনারা কান্নাকাটি করবেন না, মানসিকভাবে সুস্থ থাকুন, নিজেদেরকে শক্ত রাখুন, কথাগুলো বলার শক্ত। হয়তো আপনাদের মধ্যে কারোর মনে হবে আপনার সাথে যদি হতো কিরম হতো, আমি তো ভাবতেও পারি না আমার সাথে হলে আমি কি করতাম। এই যে আমি আপনাদেরকে ডায়লগ গুলো দিচ্ছি যে শক্ত থাকুন, আমি নিজেই জানি না আমার সাথে হলে আমি কি করতাম, আমি জানি না। তাই আমি বর্তমান সিচুয়েশন বা বর্তমান পরিস্থিতির উপরে দাঁড়িয়ে এতটুকু বলতে পারি, সিচুয়েশন আমাদের কারোর হাতেই নেই, না আপনাদের হাতে, না বেকার যুবক যুবতীদের হাতে, না আমাদের মতন শিক্ষকদের হাতে, তাই না? কারোর হাতে নেই। তাই সবাই সবাইয়ের একটু পাশে দাঁড়াই, সবাই সবাইকে একটু সাহায্য করি, সবাই সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আর যে করে হোক, যে করে হোক, এর যখনই রিক্রুটমেন্ট প্রসেস হবে তখন নিজেদেরকে তৈরি রাখুন, কারণ 3 মাসে আপনাদেরকে রেডি হতে হবে। এবারে যারা শিক্ষক তারা তো তাও পড়াশোনার মধ্যে থাকেন, তাই না? যারা শিক্ষক তারা আপনারা পড়িয়েছেন, আপনারা পড়াশোনার মধ্যে আছেন। একবার গ্রুপ সি বা গ্রুপ ডি এর বা যারা সার্ভিস করতেন তাদের কথা ভাবুন, ওনারা তো পড়াশোনার মধ্যেও নেই, তাই না? যারা আপনারা শিক্ষক তারা তো আপনারা বাচ্চাদেরকে পড়াচ্ছেন, তাও পড়াশোনার মধ্যে আছেন। আপনাদেরকে, আমরাও শিক্ষক, তাই আমরা জানি পড়াশোনার মধ্যে থাকতেই হয়। কিন্তু যে ভদ্রলোক বা ভদ্রমহিলা গ্রুপ সিতে ছিলেন, বা যে ভদ্রলোক বা ভদ্রমহিলা গ্রুপ ডিতে ছিলেন, তাদের কি অবস্থা? তারা তো পড়াশোনারও বাইরে চলে গেছেন, তাই না? আমি একটাই কথা বলবো, নতুন করে উঠে দাঁড়ান, নতুন করে প্রিপারেশন নিন, নতুন করে প্রস্তুতি নিন। কি করবেন? জীবনটা তো লড়াই, তাই না? জীবনটাই তো লড়াই, লড়াই করে না করে তো আর কোনো কিছুই পাওয়া যাবে না। আমাদের কাছে আর কোনো রাস্তা তো নেই। তাই যারা এই পোস্টগুলোতে ছিলেন তারা দয়া করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিন। আমি এটাই রিকোয়েস্ট করব, শুরু করে দিন। আমার শ্রদ্ধেয় দিদিরা বা আমার শ্রদ্ধেয় দাদারা
অনেকে আমার থেকে বড় আছেন, অনেকে আমার থেকে হয়তো ছোটও আছেন। আমি সবাইকে, ভাই বোনেদেরকে বলছি, প্রস্তুতি নেওয়া শুরু করে দিন বা প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। লড়াই তো করতেই হবে, তাই না? থেমে থাকলে তো চলবে না। কারণ যে মানুষটা বাড়িতে আপনাদের মুখের উপরে তাকিয়ে থাকে যে আপনারা আসবেন তো মাসের মাসকাবারি খরচটার পয়সা দেবেন, তারপরে বাড়িতে রেশন আসবে, তাদের মুখের দিকে তাকিয়ে, সন্তানের দিকে তাকিয়ে, ভাই বোন, স্ত্রী, বাবা মা, স্বামী, সবার দিকে তাকিয়ে লড়াই করুন। আর তো আমাদের কাছে কোনো রাস্তা খোলা নেই, তাই না? তো এটাই আমার বলার ছিল। আপনারা এই নাম্বারটা লিখে রাখতে পারেন, 8910299516। কেন লিখবেন? এই নাম্বারে একটা হাই লিখে পাঠাবেন, একটা গ্রুপ, ফ্রি গ্রুপ আপনি পেয়ে যাবেন, একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনি লিংক পেয়ে যাবেন, সেটা ক্লিক করে জয়েন করবেন। এবারে অনেকের মনে হবে কেন জয়েন করব। আমরা চেষ্টা করব টেক্সট বুক বেঙ্গলের তরফ থেকে আপনাদেরকে ইউটিউবে ফ্রিতে প্রস্তুতি দেওয়ার, এবং তারপরেও যাদের মনে হবে ইউটিউব থেকে হচ্ছে না, তখন আমরা তাদের কথাও ভাববো। কারণ আমাদের কাছে অলরেডি বহু কল আসতে শুরু করে দিয়েছে যে এই 3 মাসে আমরা কিভাবে প্রস্তুতি নেব ম্যাম, আমাদের তো সব সর্বনাশ হয়ে যাচ্ছে। তো আমার একটাই বক্তব্য, এই নাম্বারটাকে জাস্ট একটু লিখে রাখুন আপনাদের হাতের সামনে থাকা ডায়েরিতে বা মোবাইলে, বা যদি কোনো নোটবুক পড়ে থাকে সেইখানে এই নাম্বারটাকে লিখে রাখুন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার পরিচয় আপনাদেরকে দিয়ে দিই, আমার নাম শতভিসা মজুমদার। আমার পরিচয় আপনাদেরকে দিয়ে দিই, আমার নাম শতভিসা মজুমদার। লোকে আমাকে, স্টুডেন্টরা শতভিসা ম্যামই বলেন। তো আমি চেষ্টা করব আপনাদেরকে যতটা পারা যায় হেল্প করার। তো এটাই আমার বক্তব্য। যদি আপনাদের পরিবারের কেউ পরিচিত হয়ে থাকে যার 3 মাসের মধ্যে প্রস্তুতি নিয়ে উঠে দাঁড়াতে হবে, হয় না, দিদির শ্বশুর বাড়ির কেউ, বোনের জামাইবাবুর বাড়ির কেউ, বা দাদার কেউ, বা কাকার বাড়ির কেউ, জ্যাঠার বাড়ির কেউ, যদি এরকম কেউ পরিবারে থেকে থাকে যার সঙ্গে হঠাৎ করে এরকম বিপদ নেমে এসছে, তার সঙ্গে ওই নাম্বারটা একটু শেয়ার করে দিন। শেয়ার করে বলুন যে এই নাম্বারটায় হাই লিখে পাঠিয়ে দিতে, তাহলেই একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ পেয়ে যাবে। কেন এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ? এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা ওয়াইটিতে যা যা ক্লাস নেব, এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপটায় এসএসসি পারপাস আমরা যা যা ক্লাস নেব তার আমরা লিংক দিয়ে, মানে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। এবং শুধু তাই না, আপনাদেরকে পিডিএফও দিয়ে দেবো, আমরা পিডিএফ দিয়ে দেবো, ফ্রি ক্লাসের লিংকও দিয়ে দেবো ইউটিউবে, কেমন? কারণ আমাদের হাতে আর কিচ্ছু করার নেই, তাই উঠে দাঁড়ানোর জন্য এর বেশি আমরা আর কিভাবে একে অপরের পাশে দাঁড়াতে পারি। তো এই নাম্বারটা আপনাদের পরিচিত যে কোনো মানুষ যার সঙ্গে এই ঘটনাটা রাতারাতি ঘটে গেছে, তাকে এই নাম্বারটা একটু দিয়ে দিন। এসএসসিরই দেখবেন একটা গ্রুপ খোলা আছে, WBSSC গ্রুপ টেক্সট বুক, এইটা গ্রুপটার নাম, এইটা হোয়াটসঅ্যাপ গ্রুপটার নাম। যেটার লিঙ্কটা এখানে এই নাম্বারে হাই লিখে পাঠালেই পেয়ে যাবেন। ওটা ক্লিক করে জয়েন করে নিন। সকলে ভালো থাকুন আর নিজেদেরকে শক্ত রাখার চেষ্টা করুন, নিজেদেরকে মোটিভেটেড রাখুন। মাথার উপরে থাকা পরমেশ্বর নিশ্চয়ই আমাদের উপরে দয়াবান হবেন। সকলে ভালো থাকুন, যারা আমার থেকে ছোট তারা সকলে ভালো থাকো। জয় হিন্দ।